আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় ৬ থেকে যে সৃজনশীল প্রশ্ন উত্তরটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি, বলা হচ্ছে ক রাষ্ট্রের জনগণ কর্তৃক নির্বাচিত একজন জনপ্রতিনিধি মোবারক হোসেন শ্রমনীতি প্রণয়ন, বয়স্ক ভাতা ও পেনশন বৃদ্ধির জন্য আইন প্রণয়নে অংশগ্রহণ করেন। ক রাষ্ট্রের সরকার ২টি নতুন হসপিটাল, বিনামূল্যে ছাত্রছাত্রীদের জন্য বই বিতরণ ও বাল্যবিবাহ রোধে আইন প্রণয়ন করেন। ক নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে আপনার যে সার্বভৌমত্ব কি? তো সার্বভৌমত্ব বলতে বোঝা হচ্ছে চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌমত্ব বলতে বোঝা হচ্ছে চূড়ান্ত ক্ষমতা। যেই ক্ষমতা বলে সরকার কি করে, তার বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পাদিত করে। তো এই কারণে আমরা সার্বভৌমত্ব বলতে পারি। এইটুকু দিলে হবে। আপনি যদি এছাড়াও যদি ব্যাখ্যা আকারে দিতে চান তাহলে এইভাবে দিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি যে যদি শুধুমাত্র বলেন যে সার্বভৌমত্ব বলতে চূড়ান্ত ক্ষমতা বোঝায় তাহলে হবে। আর যদি এছাড়াও যদি বলেন সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ওই বৈশিষ্ট্য যার ফলে কি হয়, যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো প্রকার ইচ্ছা দ্বারা রাষ্ট্র আইনসঙ্গতভাবে আবদ্ধ নয়। তার মানে কি, আপনার যদি অন্য কোনো, এখানে বলা হচ্ছে অন্য কোনো প্রকার ইচ্ছার দ্বারা রাষ্ট্র কি নয়, আইনসঙ্গতভাবে আবদ্ধ নয়। তার মানে কি, নিজের ইচ্ছায় যেটা করবে বা নিজের ক্ষমতা বলে যেটা করবে, যেই ক্ষমতা বলে অন্য কোনো ক্ষমতার কারণে মাথা নত হবে না। অর্থাৎ ধরেন অন্য কেউ যদি হস্তক্ষেপ করে ওই আইন নিয়ে, কারণ ওই হস্তক্ষেপের হচ্ছে আওতায় না আসে, সে যদি তার ইচ্ছারই শুধুমাত্র বাস্তবায়ন ঘটায় তাহলে কি হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে সার্বভৌমত্ব। পরবর্তীতে বলা হচ্ছে যে নাগরিকত্ব ধারণাটি ব্যাখ্যা করো। তো আমরা হচ্ছে নাগরিকত্ব বলতে কি বুঝি, যে যে কেউ হচ্ছে কোনো রাষ্ট্রে হচ্ছে স্থায়ীভাবে বসবাস করে এবং ওই রাষ্ট্রের হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা পালন করে এবং ওই রাষ্ট্রের প্রতি যে তার যে দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সেগুলো পালন করে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে নাগরিকত্ব। পরবর্তীতে বলা হচ্ছে বৃহৎ অর্থে নাগরিক হলেন সেই ব্যক্তি যে কোনো দেশে স্থায়ীভাবে বসবাস করেন, দেশের আইন তারপরে হচ্ছে ও সংবিধান মেনে কাজ করেন, দেশের কল্যাণে কাজ করেন, তিনি নিজের দেশের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখেন এবং রাষ্ট্রের দেওয়া সব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার ভোগ করেন, সেটাই হচ্ছে নাগরিকত্ব। পরবর্তীতে প্রশ্নটি হচ্ছে জনাব মোবারক হোসেন কর্তৃক শ্রম নীতি প্রণয়ন রাষ্ট্রের কোন ধরনের কাজ? আমরা দেখতে পারি উদ্দীপক হচ্ছে মোবারক নামের একজন ব্যক্তি যে হচ্ছে কি শ্রম নিয়ে হচ্ছে একটি শ্রম নীতি প্রণয়ন করে। তো রাষ্ট্রের কোন ধরনের কাজ? এটা হচ্ছে রাষ্ট্রের কল্যাণমূলক কাজ। কেন কল্যাণমূলক? কারণ হচ্ছে রাষ্ট্রের শ্রমিকদের কল্যাণের জন্য এই কাজটি করা হয়েছে, যার কারণে আমরা বলতে পারি এই শ্রম নীতিটি হচ্ছে একটি কল্যাণমূলক কাজ। রাষ্ট্রকে সমাজের সামগ্রিক উন্নতির জন্য নাগরিকদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের উন্নয়নে কল্যাণকর ভূমিকা পালন করতে হয় বা হবে। কল্যাণমূলক রাষ্ট্রের মূল লক্ষ্য হচ্ছে জনগণের সর্বাঙ্গীন উন্নয়ন করা। রাষ্ট্রের বিশাল কর্মী বাহিনীকে কী করা, পরিচালনা করা এবং সুস্থ রাখা হচ্ছে ঐচ্ছিক কাজ। রাষ্ট্রের দায়িত্ব হলো শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য শ্রম নীতিমালা প্রণয়ন করা, ন্যূনতম সঠিক মজুরি ও কাজের সময় নির্ধারণ, কাজের পরিবেশ সৃষ্টি করা, বোনাস, ইন্স্যুরেন্স, পেনশন সুবিধা, কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক করে গড়ে তোলা ইত্যাদি কাজগুলো হচ্ছে রাষ্ট্রের কল্যাণমূলক কাজ, যেখানে কি হয়, রাষ্ট্রের নাগরিকদের কল্যাণ সাধিত হয়। তারপর হচ্ছে এখানে বলা হচ্ছে এই আইন প্রণয়ন করার মাধ্যমে নাগরিকদের সচেতন ও সুরক্ষিত রাখার চেষ্টা করছে, যা সামাজিক সংস্কারমূলক কাজের অন্তর্ভুক্ত। পরিশেষে বলা যায় যে এই যে উদ্দীপকের যে কাজটি শ্রম নীতি প্রণয়ন, এটা হচ্ছে একটি কল্যাণমূলক কাজের অন্তর্গত একটি কাজ। পরবর্তীতে ঘ নম্বর প্রশ্ন যদি বলা হচ্ছে অনুচ্ছেদের আলোকে ক রাষ্ট্রকে কি কল্যাণমূলক রাষ্ট্র বলা যায়? উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও। তো যেহেতু এখানে বলা হচ্ছে শেষের দিকে যে হচ্ছে দুইটি হসপিটাল, তারপর হচ্ছে বাল্যবিবাহ রোধ, এছাড়াও আরও বেশ কিছু কাজ করেছে, যার কারণে আমরা বলতে পারি কি ওই রাষ্ট্রকে কল্যাণমূলক রাষ্ট্র বলা যায়, কারণ উদ্দীপকের কাজগুলো হচ্ছে কল্যাণমূলক কাজ, যার কারণে আমরা কি বলতে পারি, এটাকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে বলতে পারি। কল্যাণমূলক রাষ্ট্র বলতে এমন এক ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থাকে বোঝায় যা তার নাগরিকদের ন্যূনতম মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও সার্বিক জনকল্যাণ কাজে নিয়োজিত থাকে। বর্তমান রাষ্ট্র কেবল আইন শৃঙ্খলা রক্ষা আর দেশ রক্ষা নিয়ে ব্যস্ত থাকে না, বরং জনগণের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির জন্যও সরাসরি কাজ করে থাকে। তো উদ্দীপকে ক রাষ্ট্রে আমরা দেখতে পাচ্ছি বিনামূল্যে বই বিতরণ, তারপর হচ্ছে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নতুন হাসপাতাল নির্মাণ ইত্যাদি ইত্যাদি আরও অনেক ধরনের কাজ কি হাতে নিয়েছে বা করে যাচ্ছে। তো এই যে কল্যাণমূলক কাজ করতেছে, যার পরিপ্রেক্ষিতে আমরা কি বলতে পারি যে উদ্দীপকের রাষ্ট্রটি একটি কল্যাণমূলক রাষ্ট্র। তো এই ছিল হচ্ছে আমার এই অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেটা নিয়ে ব্যাখ্যা এবং আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।